ঠিক আছে, এক্ষেত্রে আমি একটু অভিষেকের কাছে যাবো। যে হুম। অভিষেক কিছু বলতে চাইছেন, অভিষেক বলুন। 700 বছর সময় পেয়েছিল দলিতরা ইসলামে কনভার্ট হওয়ার। তাহলে 700 বছর ধরে তারা তাহলে অপমানিত বোধ করেননি। হঠাৎ করে হ্যাঁ, এক্ষেত্রে আমি খুবই valid প্রশ্ন। হঠাৎ করে ইংরেজ আমলে ইংরেজি শিক্ষা পেলেন এবং সেইখানে কিন্তু সংরক্ষণের সুবিধা পাওয়ার পর তারা নিজেদের আইডেন্টিফাই করতে পারলেন যে তারা হিন্দু ধর্মের দ্বারা অপমানিত হন। তাহলে 700 বছর ধরে তারা কি অপমানিত বোধ করেননি? তারা তো ইসলামে কনভার্ট হয়ে যেতে পারতেন 700 বছর ধরে। আমি বলি এক্ষেত্রে আমি উত্তরটা দিয়ে নিই। সৈকত, তোমার উত্তরে আগে আমি দীপক বাবুর কাছেও যাই দিব। আপনার আচ্ছা, এক্ষেত্রে কি আপনি এই বিষয় নিয়ে কি বলবেন? এই সংরক্ষণের এবং কোথাও গিয়ে কি তাহলে সংরক্ষণ যেটা সৈকত বলছে এবং যে প্রশ্নটা অভিজিৎ করলেন সেটা কতটা ভ্যালিড? না, বিষয়টা হচ্ছে সৈকতের সাথে আমি কিছুটা একমত, কারণ এটা দুটো দৃষ্টিভঙ্গি ছিল। আর এরকমই ছিল যে সংরক্ষণটা তো অনির্দিষ্ট কালের জন্য সংবিধানে রাখতে হবে, এরকম ভাবনা কিন্তু আম্বেদকরেরও ছিল না, যে একটা সময় গিয়ে কিন্তু এটা তুলে দেওয়ারও ভাবনা ছিল। কিন্তু আরেকটা যেটা হচ্ছিল না যে আলোচনা যে অন্য ধর্ম পরিবর্তনের একটা সুযোগ সুবিধা নিয়ে এখানে একটু আমার কিছুটা দ্বিমত আছে। সেটা হচ্ছে ধরো এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আদিবাসীরা, বিশেষ করে এসটি, এরকম বহু মানুষ আছে যারা কিন্তু স্বাধীনতার পরেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, বুদ্ধিস্ট হয়েছে, অনেকে ইসলাম গ্রহণ করেছে, এরকম রেকর্ড আছে। কিন্তু সেক্ষেত্রে একটা দমন পীড়ন কিন্তু বিজেপি RSS এর কাছ থেকেও এসেছে। বিভিন্ন জায়গায় যেখানে ধর্মান্তকরণ হয়েছে সেখানে গিয়ে হাঙ্গামা করা, সেখানে চার্চে গিয়ে হাঙ্গামা করা, এই ঘটনাগুলোও কিন্তু ঘটেছে। ফলে কিন্তু যখন সুযোগ ছিল তখনও কিন্তু ভারতে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে। আজকে ভারতবর্ষে যারা মুসলিম সেই মানুষগুলো কিন্তু সব বাইরে থেকে আসেনি, সব এখানেই হয়েছে। ফলে ইন ফিউচারে যেটা সৈকত বলছে যে এটা বন্ধ করার জন্য একটা প্রক্রিয়া হতে পারে, এটা নিয়ে আমি খুব একটা মানে কি বলবো, এখনো সেইভাবে গবেষণা বা ভাবনা চিন্তা করিনি। তবে কথাটার মধ্যে যুক্তি আছে যে যাতে করে তারা এই গণ্ডির মাধ্যমে, মানে অর্থাৎ ব্রাহ্মণ বা বেনিয়াদের গণ্ডির বাইরে তারা বেরোতে না পারে। কারণ সে ইসলাম হয়ে গেলে তারপরে তো তাদের উপর আর কোনো এদের অধিকার থাকবে না। ফলত সেই কারণে এদেরকে গণ্ডির মধ্যে একটা বেঁধে রাখো আর কি। ফলে এটার সাথে আমি সৈকতের সঙ্গে কিছুটা একমত অবশ্যই। আর সংরক্ষণের একটা টাইমিং, আর বিশেষ করে যেটা করা দরকার, আমার যেটা মনে হয়েছিল দীর্ঘদিন সংরক্ষণ নিয়ে কাজ করার ক্ষেত্রে, সংরক্ষণ তো মাস্ট ততদিনই চলবে যতদিন না নিচু কাস্টের অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছে বা ধর্মীয় কারণে পিছিয়ে রয়েছে তারা যতদিন না একটা ভালো সংখ্যায় উপরের লেভেলে উঠছে ততদিন পর্যন্ত সংরক্ষণ রাখতেই হবে। আর অর্থনৈতিক সংরক্ষণ এটা মানে রাষ্ট্রের দায়বদ্ধতা, এটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে যতদিন না সমাজের একদম নিচু তলার মানুষ যারা বঞ্চিত সেই মানুষগুলো উপরে তুলে না আসছে অর্থনৈতিক সংরক্ষণ কিন্তু চালিয়ে যেতে হবে। মানে আমি যদি বলি এই ধরো কাস্টের যে সংরক্ষণ সেটা যদি আমরা একটা নির্দিষ্ট সময় করে তুলেও দিই, কিন্তু আমাকে অর্থনৈতিক সংরক্ষণটা কিন্তু চালু রেখে যেতে হবে যতদিন না সে একটা লেভেলে আসতে পারে। হ্যাঁ, সৈকত, হ্যাঁ তুমি কিছু বলছিলে, বলো। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বর আমি আবারও বলি, হিন্দু আইডেন্টিটিটাই কিন্তু যে ব্রিটিশরা আসার আগে ছিল না, এটা কিন্তু অভিজিৎ বাবু আপনি কিন্তু মাথায় রাখুন। এবং আগেকার দিনের যে লোকরা তো এত পরিমাণে তো জানতোই না যে একটা লোক, তারা মূলত যে এক গ্রাম থেকে আরেক গ্রামেই হয়তো খুব কমই যেত, তারা তো অন্য যেত না, তারা যে এর থেকেও ভালো সিস্টেম আছে সেটাই তো তারা জানতো না। যখন তারা শিক্ষিত হলো, যখন ট্রান্সপোর্ট অনেক ইজি হলো, যত জানবে তত তো তারা চেঞ্জ হবে। আজকে যদি মানে যত শিক্ষিত হবে, যত জানবে যে ইসলাম একটা সিস্টেম আছে যেখানে ভিখিরি আর বড় লোক, যে মানে যে আমির এবং যে নিচু সবাই এক, মানে যে এক পাল্লায় দাঁড়িয়ে হলো গিয়ে তোমার হলো যে আল্লাহকে ইসে করে, সে এতটা সম্মান দেয়। অথবা তুমি যদি ক্রিশ্চিয়ানিটিতে যাও, সেখানে সবাই একসঙ্গে প্রেয়ার করে। এই জিনিসগুলো তো আগেকার দিনে মানুষ জানতো না। যখন কিনা মানে অর্থাৎ কিনা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আগে, যখন এত ট্রান্সপোর্ট সিস্টেম গ্রো করেনি, মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামেই খুব কম যেত, তাদের আইডিয়াই ছিল না, তাদের হয়তো আধুনিক শিক্ষা ছিল না। আমি যে সম্মানের যোগ্য, প্রতিটা মানুষ সম্মানের যোগ্য, এটা তো আধুনিক শিক্ষা দিয়েছে।
এই জিনিসটা যখন এলো তখন তো এই হিন্দু মানে যে হিন্দু নামক যে একটা চরম একটা যে ভণ্ডামি, হিন্দু নামক যে ভণ্ড যে আইডেন্টিটি, এই আইডেন্টিটির যে প্রয়োজনীয়তা তো ওই সময় অনুভূত হলো। এবং এই হিন্দু, এবং এটা তো স্বাভাবিক যে দলিতরা যারা শিখছে তারা তো ছেড়ে চলে যেতেই পারে, কারণ তারা একই সঙ্গে গরিব, তাদের কোনো ইনসেনটিভ নেই এখানে থাকার। এবার কেউ বলতেই পারে এসটিরাও তো অনেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, যেটা কথাটা এলো, এটা ঠিক কথা, এসটিরা তো গ্রহণ করে, কিন্তু এসটিরা তো অধিকাংশই যথার্থ অর্থে এই সিস্টেমের আওতায় ছিলই না কোনোদিন, ঠিক তারা তো আছে, হিন্দু নয়। এই সৈকত, আমি একবার অভিষেকের কাছে যাবো। অভিষেক কিছু বলতে, হ্যাঁ অভিষেক বলুন। হ্যাঁ বলেন। ওই জন্য জানতেনই না, তাহলে বাংলায় ইলিয়াস শাহী আমল থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষ কনভার্ট হলেন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হলেন, তারা বাকিদেরকে কনভার্ট করানোর ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকতো না? মানে যারা কনভার্ট হননি তারা কেন কনভার্ট হননি? তাদের যদি মানে এটা কি হ্যাঁ আমি বলিনি যে এইটা নিয়ে ইটনের বিখ্যাত একটা বই আছে, রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার, সেখানে এটা বারবার দেখানো হয়েছে যে মুসলিমরা এসে এখানকার জঙ্গল কেটে নতুন হলো গিয়ে যে ভিলেজ এবং যে কমার্শিয়াল সেন্টার বানিয়ে বাংলাকে তৈরি করেছে, এবং সেভাবে ইসলামের যে বিকাশ হয়েছে, ইসলামের বিকাশ মূলত নাকি যে দলিতরা সরাসরি নিয়েছে এভাবেই শুধু হয়েছে, ব্যাপারটা এরকমটা নয়। এবং যেহেতু বেঙ্গলে আমরা দেখেছি এই প্রক্রিয়াটা হয়েছে, সেই জন্য বেঙ্গলে অপেক্ষাকৃত বেশি হয়েছে, সব জায়গায় হয়নি। এবং যেহেতু বেঙ্গলে আগে যেহেতু বুদ্ধিজম ছিল, এখানকার যারা তথাকথিত দলিত যাদেরকে বানিয়ে দেওয়া হলো, মানে যখন কিনা মানে আস্তে আস্তে করে যখন কিনা এরা হেরে গেল বুদ্ধিস্টরা, তাদেরকে আবার পুনরায় দলিত বানিয়ে দেওয়া হলো, তখন স্বাভাবিকভাবেই তাদের যে কনসিয়াস যে লেভেলটা সেটা বেশি ছিল বাংলার যারা দলিত, তো স্বাভাবিকভাবেই তারা ইসলামে আকৃষ্ট হয়েছে বেশি। ইসলামের জায়গায় যদি খ্রিস্টানিটি আসতো হয়তো খ্রিস্টানিটিতেও হতো, কারণ তাদের মধ্যে বুদ্ধিজমটা ছিল, সুতরাং তাদের কনসিয়াস লেভেলটা অন্যদের থেকে একটু হাই ছিল, সেই জন্য হয়েছে। এবার যখন আধুনিক শিক্ষা আসবে তনসিয়াস লেভেলটা তো আরো বৃদ্ধি পাওয়ার কথা, এবং যত বৃদ্ধি পাবে, আর যে সংরক্ষণ না থাকলে এরা সবাই তো একে একে হলো গিয়ে অর্গানাইজ কোনো একটা রিলিজিয়ন নিয়ে এরকম একটা সম্ভাবনা থেকে যায়, ওটাকে বাধা দেওয়ার জন্য এটা তৈরি করা হলো। এবং আবারও বলছি, এই যে সংরক্ষণের ফলে এসসিদের মধ্যে একটা ক্রিমি লেয়ার তৈরি হয়েছে, এবং একটাই মানে এরকম প্রচুর এসসি ফ্যামিলি আছে যেখানে সবাই হয়তো সংরক্ষণ পাচ্ছে, আর অধিকাংশ এসসি ফ্যামিলিতে কেউই সংরক্ষণ পাচ্ছে না, সংরক্ষণের সুবিধা পাচ্ছে না। এইভাবে এসসিদের মধ্যেও এক ধরনের কাস্ট তৈরি করা হচ্ছে, এটা মনে রাখা দরকার। কাস্ট সিস্টেম কিন্তু অত্যন্ত একটা হলো গিয়ে যে মোবাইল সিস্টেম, একটা সময় শক, তারপর হলো জবন অর্থাৎ গ্রিক, তারপর গন্ডি, এদেরকে কিন্তু যে এই ধরনের যে কাস্টির সমাজে, এই ধরনের যে বৈদিক সমাজে ব্রাহ্মণরা স্বীকার করতো না, কিন্তু যখন কিনা যে গুপ্ত সাম্রাজ্য যখন ভেঙে চৌচির হয়ে গেল, এদের ক্ষমতা বেড়ে গেল, তখন হুন, শক, তারপর জবন, সবাইকে কিন্তু যে রাজপুত হিসেবে আপলিফট করে দেওয়া হয়। এই কাজটা কিন্তু যুগ যুগ ধরে হয়েছে, অর্থাৎ এসসিদের মধ্যেও কিন্তু একটা নতুন করে আপার কাস্টকে তারা তৈরি করে নিচ্ছে এভাবে, এবং সেই প্রক্রিয়াটা তারা এখনো চালাচ্ছে। এক্ষেত্রে আমাদের বিশেষ গেস্ট চলে এসেছেন, মিজানুর, আপনি কিছু বলছিলেন এক্ষেত্রে যে সংরক্ষণের প্রয়োজনীয়তা বা সংরক্ষণ নিয়ে আপনার নিজস্ব যে আলোচনা নিশ্চয়ই আপনি শুনলেন, আপনার এক্ষেত্রে কোনো মন্তব্য থাকলে বা প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আমি সৈকত বাবু এবং অভিষেক বাবুকে প্রশ্ন করছি। ব্যাপারটা হলো দুজনকে করছি। ব্যাপারটা হলো আমি একটা প্যারাডক্সিক্যাল একটা সিচুয়েশন তুলে দিচ্ছি। ব্যাপারটা হলো দুজনের মধ্যে কেউ একজন যে কনভার্ট মানে দলিত থেকে ইসলামে কনভার্ট করার একটা ব্যাপারটা বললেন, বেটার লাইভলিহুড বা বেটার সামাজিক স্বীকৃতি। স্বাধীন ভারতে সংবিধানকে ভিত্তি করে হিন্দু নিম্নবর্ণের সংরক্ষণ হলো, তারা বেনিফিট পেল। কিন্তু যখনই মুসলিমদের সংরক্ষণের ইস্যু আসে বা শাটার কমিটির রিপোর্ট প্রকাশ হওয়ার পরে যখন সংরক্ষণের ইস্যুটা আসলো, বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন ওবিসি এ বা ওবিসি বি সংরক্ষণ চালু হলো, তখন সেখানে বারবার এটা পশ্চিমবঙ্গ বা সাউথের রাজ্যগুলোতে বারবার একটা প্রশ্ন উঠে আসে যে
ধর্মের ভিত্তিতে সংরক্ষণ ইন্ডিয়ান কনস্টিটিউশনে স্বীকৃতি দেওয়া হয় না। তাহলে ব্যাপারটা দলিত থেকে ইসলামে কনভার্ট হয়ে সেই বেনিফিট মানে সোশ্যাল আপলিফমেন্টটা তো মানে বিশেষ করে ইকোনমিক্যাল আপলিফমেন্টটা তো একটা আটকে গেল শুধুমাত্র কি মুসলিম হওয়ার অপরাধে। ইন্ডিয়ান কনস্টিটিউশন কি এখানে কোনো কোনো কিছু প্রোভাইড করতে পারলো না একটা মুসলিম সমাজে যারা পিছিয়ে আছে? এটা তো অতি বাস্তব, সাচার কমিটি রিপোর্টে উঠে আসছে। অভিষেক অভিষেক আপনি বলুন। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, বলুন। অবশ্যই, কারণ সংরক্ষণের সুবিধা যখন একজন ভারতীয় মুসলমানকে মুসলমান হিসেবে দেওয়া হচ্ছে না, তখন অবশ্যই সে পিছবে। এবং সাচার কমিটির রিপোর্টে তো পরিষ্কার যে ভারতীয় মুসলমান সাংঘাতিক ভাবে পিছিয়ে ছিল এবং আছে। তাহলে সৈকত বাবু যে করছেন যে দলিতরা মুসলমান হয়ে গেলে তাদের আপলিফমেন্টের ইস্যু থাকতো। ভারতীয় মুসলমান এমন একটা শ্রেণী যে আর্থসামাজিক ভাবে কলোনিয়াল পিরিয়ড থেকে পিছিয়েছে। তার আগে কি ছিল আমি আসছি না, কলোনিয়াল পিরিয়ড থেকে শুরু করে এখন অব্দি পিছিয়ে রয়েছে। তাহলে ভারতীয় দলিত কেন ইসলাম ধর্মকে গ্রহণ করতো নিজের আপলিফমেন্টের জন্য? এখানে আমার প্রশ্ন আছে, এখানে আমার অবশ্যই প্রশ্ন আছে। কারণ মুসলমান হিসেবে তো সে কোনো ধরনের কোনো সুবিধা ভারতবর্ষে পেত না, তাহলে সে কেন নিজেকে আরো বিপন্ন করতে যাবে? বরঞ্চ মুসলমান হিসেবে সে ভারতবর্ষে অনেক কিছু বিপন্ন হবে। তাহলে কি সে চাইতো কোনোভাবেই মুসলমান ধর্মে কনভার্ট করতে? আমি উত্তরটা দিই। আমি আবারও বলছি, কথাটা খুব সিম্পল। যদি কোনো দলিত ইসলাম অথবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে সে সংরক্ষণের সুবিধাটা পাবে না। এটা সংবিধান তার মানে সরাসরি ইনসেন্টিভাইজ করছে এসসিরা যাতে খ্রিস্টানিটি অথবা ইসলাম না নেয়। আপনার যদি যেমন আপনি বলছেন অর্থনৈতিকভাবে পিছিয়ে, কিন্তু আপনি যদি দেখেন ইসলাম নিলে কিন্তু আপনার যে গালফ আরবে গিয়ে অনেক টাকা রোজগার করারও সুবিধা আছে। সেরকমই ইসলাম যদি না নেয় তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে তো খ্রিস্টানিটি। আপনার মূল কথাটা হলো সংবিধান ইসলাম বা ক্রিশ্চিয়ানিটি নিতে যাতে না নেয় সেটার একটা রেসপন্সিবিলিটি নিয়ে বসে আছে। এটা আপনাকে স্বীকার করতেই হবে অভিজিৎ বাবু, অস্বীকার করার কোনো জায়গাই নেই। তাহলে সৈকত অভিজিৎ বলছিলেন যে এত বছর ধরে যে আমরা ইসলামী শাসনের মধ্যে ছিলাম এবং তারপরেও 200 বছর একটা খ্রিস্টান শাসনের মধ্যেই ছিলাম, তখনকার বিষয়টা আজকের সিচুয়েশনের আমি তো উত্তরটা দিলাম। আগেকার দিনের মানুষ তো এতটা কনসাস ছিল না, তারা জানতোই না এত সব। যে জায়গার মানুষ অর্থাৎ কনসাস ছিল তারা নিয়েছে, একদল মানুষ কনসাস ছিল তারা নিয়েছে, সব জায়গার মানুষ কনসাস ছিল না তারা নেয়নি। কিন্তু যত আধুনিক শিক্ষা পাবে তাদের তো কনসাসনেসটা গ্রো করবে। আর ইসলাম যদি নাও বা নিত, খ্রিস্টানিটি নিত, অন্ধ্রের প্রচুর এসসি অলরেডি খ্রিস্টান হয়ে গেছে। তারা বলে না এসসি সংরক্ষণটা যাতে তারা কিনা যে না হারায় সেই ভয়। একমাত্র তাহলে এসসি সংরক্ষণটা নিয়ে আমরা বলছি, এসটি নিয়ে তো বলছি না, কারণ তারা কিন্তু সব হিসেবেই পাবে। এসটিদের তো এসটিরা তো নিতে পারে, আলোচনা হচ্ছে এখানে আমরা এসটিরা নিতে পারে না। না, এটা গুরুত্বপূর্ণ জায়গা। এসসিদেরকে হিন্দুদের মধ্যে ধরে রাখবো কি করে? এসটিরা তো হিন্দু নয়, এসটিরা তো হিন্দু নয়। এই সৈকত আমাদের আলোচনার মূল বিষয়টা ছিল যে হিন্দুত্ববাদ বনাম জাতিভেদের যে বিষয়টা, এই কাস্ট সিস্টেমে, তো সেখানে দাঁড়িয়ে যদি সংরক্ষণ নিয়ে আমরা আলোচনা করি তো সেটা কতটা এই যে যারা নিম্ন বর্গের মানুষ, হিন্দুত্ববাদীদের জন্য যাদের নিম্ন বর্গে থেকে সমস্যা হচ্ছে, সেই জায়গাটাতে যদি আমরা আলোচনাটাকে মূলত সেন্ট্রালাইজ করি, ফোকাস করি, যে সেখানে কতটা আমি যে জায়গাটা তুলতে চাইছি সেটা হলো হিন্দু আইডেন্টিটিটাকে টিকিয়ে রাখতে এই যে এসসিদেরকে ইসলাম ধর্ম নিতে বাধা দেওয়া, এইভাবে যে তুমি ইসলাম ধর্ম নিলেই কিন্তু আর সংরক্ষণ পাবে না, অথবা খ্রিস্টানিটি নিলেই সংরক্ষণ পাবে না, এটা গুরুত্বপূর্ণ। এইগুলো হিন্দু আইডেন্টিটিটাকে যে টিকিয়ে রেখেছে এই জিনিসগুলো, এগুলো খুব মানে এগুলো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। মানে আমার কথা মানে আমি শুধু আমরা যদি এই আলোচনায় এই অংশটা একবারে এক কথায় বলি তাহলে তোমার কি মনে হচ্ছে এটা থাকা উচিত না নয়? কোনটা? অবশ্যই এটা থাকা উচিত না।
যদি কোনো এসসি চায় সে ইসলাম বা খ্রিস্টানিটিও গ্রহণ করতে পারে এবং তারপরও তার সংরক্ষণ থাকা উচিত। হ্যাঁ, এটা তো নেই। হ্যাঁ, সেটা তো নেই সংবিধানে। অদ্ভুত। আমি সেটাই যে বলছি, আমি সংরক্ষণের বিরোধিতা করিনি। আমি বলছি সংরক্ষণটা ইনসেনটিভ হিসেবে কাজ করছে হিন্দু রেখে দেওয়ার জন্য। সংরক্ষণকে সমর্থন করছো, কিন্তু তার নতুন প্রভিশন চাইছো যে হ্যাঁ। ধর্মীয় কিছু থাকবে না। তার ধর্মীয় হ্যাঁ, তুমি কেন ইসলাম বা খ্রিস্টানিটিতে গেলে তুমি পাবে না? তার মানে সংবিধান প্রণেতাদের যে লক্ষ্যটা খুব ক্লিয়ার, যে হিন্দু আইডেন্টিটিটাকে টিকিয়ে রাখো। আমি এইটা বলতে চেয়েছি। আর কিছু অভিষেক, আপনার কি মনে হচ্ছে? আমি এরপর দীপক বাবুর কাছে যাবো। না, সংরক্ষণে যখনই ধর্মের দিকে মানে প্রসঙ্গ আসে, আমি এ ব্যাপারে একমত যে ভারতীয় মুসলমান এবং ভারতীয় খ্রিস্টান হিসেবে সে সেপারেটলি সংরক্ষণ পেতে পারত, সেটা না দেওয়া অবশ্যই তার অধিকারকে খর্ব করা। কিন্তু মানে প্যারাডক্সটা এখানেই যে সংরক্ষণ যদি না থাকতো, হিন্দুত্ববাদ বিরোধী যে স্বর উঠে আসছে সেটি উঠে আসতো না। এটা একটা প্যারাডক্সই। কিন্তু পক্ষে না বিপক্ষে আমি সংরক্ষণের? একদম সম্পূর্ণ সপক্ষে, কারণ সংরক্ষণ না হলে না, সংরক্ষণের সপক্ষে এবং সংরক্ষণকে আরো প্রসারিত আমি একটু বেরোচ্ছি, আমি একটু লিভ নিচ্ছি। হ্যাঁ, বলুন। সংরক্ষণের একদম পক্ষে, কারণ সংরক্ষণ ব্যতীত, সেটা ইকোনমিক্যাল হোক কিংবা মেধাগত হোক, সংরক্ষণ ব্যতীত ভারতীয় পিছিয়ে পড়ার যে অনগ্রসর শ্রেণী তার উত্থান হওয়া প্রায় অসম্ভব। এবার সংরক্ষণের পরিধিকে বিস্তৃত করতে হবে। সে ভারতীয় হিসেবেই সে সংরক্ষণের যোগ্য হবে। এই সংরক্ষণটা বৃহত্তর সেই 47-এ স্বাধীন হলো, আজকে 2025। এটা আপনার কি মনে হচ্ছে কত বছর? 1990 সালের আগে থেকে ঠিক করে হয়নি। মন্ডল কমিশন হওয়ার আগে থেকে ঠিক করে এখন মানে আমরা যাকে এমপ্লয়মেন্ট বলি, কারণ নাইলে আপনি যদি 100 পয়েন্ট রোস্টারই দেখেন, 100 পয়েন্ট রোস্টার মেনটেন হয়নি। মন্ডল কমিশন যখন বাধ্য করলো, তার আগে অব্দি 100 পয়েন্ট রোস্টার মেনটেন করা হয়নি। সুতরাং সংরক্ষণ ভারতবর্ষে খুব বেশি হলে 40 বছর ঠিকঠাক ভাবে হচ্ছে। এবারে আমি অবশ্যই সৈকতবাবুর সাথে একমত যে মুসলমান এবং খ্রিস্টান হলে আমার সংরক্ষণের অধিকার চলে যাবে, এটা মৌলিক অধিকারের হস্তক্ষেপ এবং এইখানে সংবিধানকে অবশ্যই ভাবতে হবে। কিন্তু এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে প্যারাডক্সিক্যাল যে লোভ দেখিয়ে এবং মানে লোভ দেখানো কেউ বড় কথা, যে তাকে হিন্দু বানানো ইনিশিয়েটিভ হিসেবে আমি এটা দেখবো কিনা, এইটা নিয়ে আমার একটু প্রশ্ন রয়েছে। কারণ শুধুমাত্র বোধহয় চাকরির লোভ বা তার পড়াশোনার লোভে বোধহয় তাকে আটকানো যেত না। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় আমি সম্পূর্ণ একমত, ভারতীয় মুসলমান এবং ভারতীয় খ্রিস্টান মানে পার্টিকুলার করে দিচ্ছি অ্যাব্রাহামিক রিলিজিয়ান, কারণ জৈন হিসেবে বা বৌদ্ধ হিসেবে বা শিখ হিসেবে সে কিন্তু সংরক্ষণ পায়। এই দুটি ধর্মকে ভারতীয় সংবিধানে সংরক্ষণের আওতায় নিয়ে আসা সাংবিধানিক কর্তব্য। সেই জায়গাটা ভারতীয় সংবিধান এবং ভারতীয় রাজ্যসভা লোকসভা কেউ করছে না, এটা অত্যন্ত দুঃখজনক। এটা অবশ্যই করা উচিত। আচ্ছা সৈকত, এই সংরক্ষণ তো আমরা একটা জিনিস বুঝলাম যে একটা কোথাও গিয়ে আমাদের এই পরিবর্তনটা খুবই এক্সপেক্টেড এবং হওয়া উচিত বলে আমাদেরও সবার মনে হচ্ছে যে এটা না হলে পরে তো সত্যি সব দিকটা তো পাওয়া হচ্ছে। আরেকটা যেটা বিষয়, এই ভারতবর্ষে এই যে জাতিভেদ প্রথা, তার সাথে যারা অর্থনৈতিকভাবে এগিয়ে রয়েছে এবং যাদের পিছিয়ে রয়েছে, এদের আন্তঃসম্পর্ক কিন্তু তোমার কি বিশ্লেষণ, কি মনে হচ্ছে? উচ্চবর্ণ বলতে মূলত আমরা যে মিডল ক্লাস বুঝি, আর যে নিম্নবর্ণ বলতে অবশ্যই নিম্নবর্ণদের মধ্যে একটা মিডল ক্লাস আছে, কিন্তু নিম্নবর্ণদের মানে যে একটা বৃহৎ অংশই হলো গিয়ে যে নিম্ন ক্লাস, নিম্ন শ্রেণী, এটা তো হয়েই আছে। আরেকটু এলাবোরেট করবে যে মধ্যবিত্ত যারা, তাদের কিন্তু একটা অর্থনৈতিক ভাবে আমার মনে হয় যে পরিবর্তন ঘটছে ক্রমাগত ভাবে, কিন্তু নিম্নবর্গের ক্ষেত্রে কিন্তু ক্রমাগত সেই পরিবর্তনটা সেই অনুপাতে হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না তো, কারণ হবেও না। কারণ অলরেডি সংরক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিনা যে ক্রিমি লেয়ার তৈরি হয়েছে, যে একটা জেনারেশন যদি একবার সংরক্ষণ পায়, ওর যে পরের জেনারেশনও সংরক্ষণ পাচ্ছে। অর্থাৎ এসসিদের হয়তো যে 20% সংরক্ষণের আওতায় থাকছে, 80% আর সংরক্ষণটা পাচ্ছে না। এইভাবে কি হচ্ছে, এই যে 20% একটা নতুন ধরনের আপার কাস্ট হিসেবে আস্তে আস্তে করে এদেরকে তুলে আনা হচ্ছে এবং যে বিজেপি এফেক্টিভলি এই গেমটা খেলছে।
ঠিক আছে, মানে বোঝা গেল কি বললাম? অর্থাৎ কিনা 80% যাদের একটাও জেনারেশন কোনোদিন সংরক্ষণ। শুধু এক্ষেত্রে কি বিজেপি কে একা কাজ করে দাঁড় করানো যায়? কারণ সব রাজনৈতিক দলই কিন্তু কোথাও না কি সংরক্ষণ নিয়ে রাজনীতি করে। হ্যাঁ, অবশ্যই না, সমস্ত পার্টি করে, কিন্তু বিজেপি তো সবচেয়ে বেশি যেহেতু ভয়ঙ্কর, আমি সেটা বলছি। বিজেপি যেহেতু ওপেনলি হিন্দুত্ববাদের যে ধ্বজা ধরে বসে আছে, অন্যান্যরাও হয়তো এই হিন্দুত্ববাদ আর শ্রেণী মানে যে বর্ণবাদেরই ধ্বজা তুলে বসে আছে, কিন্তু তারা হয়তো মুখে বলছে না। কিন্তু বিজেপি যেহেতু মুখে বলে, সেই জন্য বলছি। এই যে দেখা যাচ্ছে এসসিদের মধ্যে 20% জেনারেশনের পর জেনারেশন ধরে এসসি কোটাটা পাচ্ছে, আর 80% জেনারেশনের পর জেনারেশন ধরে পাচ্ছে না। এইভাবে এসসিদের মধ্যে একটা নতুন আপার কাস্ট আস্তে আস্তে করে কিন্তু যে তৈরি করা হচ্ছে, এটাকে হ্যাঁ এটাকে ইমিডিয়েটলি যে শেষ করা বা এটাকে ট্যাকেল করা দরকার। হ্যাঁ, অভিষেক আপনার কি বিশ্লেষণ এক্ষেত্রে? না, ওই যেহেতু সংরক্ষণ বিশেষ করে ওই সামাজিক ভাবে অনগ্রসর শ্রেণী, আমি তো ইন্ডিভিজুয়ালে ঢুকতে পারবো না, কারণ ইন্ডিভিজুয়ালে ঢোকার স্কোপ ভারতীয় সংবিধান দেয়নি। এবারে ব্যক্তি হিসেবে, পরিবার হিসেবে যদি দেখা যেত যে না, প্রত্যেকটা কেসকে আলাদা আলাদা ভাবে স্টাডি করে তারপর সংরক্ষণের কথা আসছে, সেটা অবশ্যই বেটার হতো। কিন্তু ভারতীয় সংবিধান তো স্কোপ আমাকে দেয়নি। এবারে স্কোপ যখন দেয়নি, সেই স্কোপকে কাজে ভারতীয় যে কোনো হিন্দুত্ববাদী দল লাগাবে, কারণ তার তো এমন একটা প্রতিনিধি দরকার যে তার আইডিওলজি থেকে সুফল তুলে তার আইডিওলজিকে প্রচার করবে। সুতরাং সৈকত বাবু যা বললেন, এটা বিজেপি করবে, বাকিরাও করবে, বাকিরা মুখে বলবে না, কিন্তু করবে বটে এরা। এবং করা থেকে আটকানোর রাস্তা বোধহয় ভারতীয় সংবিধান মেনে নেই। এবারে ভারতীয় সংবিধান মেনে যখন নেই, তখন নতুন ভাবে কি করে করা আটকানো যেতে পারে সেইটা ভাবতে হবে আমাদের। কারণ ভারতীয় সংবিধান মেনে কোনো ব্যক্তি বা পরিবারকে আমি তো আটকাতে পারবো না যে সে একটা জন্ম পেয়ে, কারণ আম্বেদকর এটা বলেছিলেন যে একটা নির্দিষ্ট সময় পরে কয়েক প্রজন্মের পর পাবে না। এবারে সেটাকে তো স্ক্রুটিনি করার দায়িত্ব, মানে আম্বেদকর মারা গেছেন 1950-এ, 1990-এ মন্ডল কমিশন হয়েছে, তার মধ্যে বিজেপি বলে কোনো দল ছিল না। অলমোস্ট কংগ্রেসের একতরফা জায়গায় চলেছে, কংগ্রেস কিন্তু এটাকে নিয়ে ভাবলো না। তার মানে কংগ্রেসও চাইনি যে কোনোভাবে কিছু হোক। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলি, একটা জাস্ট কথা বলি। এসসির একটা রুলিং, সুপ্রিম কোর্টের একটা রুলিং এই বছরই হয়েছে, একটা রুলিং জুন মাসে। সেখানে বলা হয়েছে যে হাই র্যাঙ্কিং এসসি এসটি অফিসারদের ছেলে মেয়েদেরও একই সঙ্গে যেসব এসসি এসটিরা কোনোদিন সংরক্ষণ পেল না, ওদের সমানভাবে যদি সরকার দেখে সংরক্ষণের বিষয়টা, সেটা সম্পূর্ণ ভুল হবে। সংরক্ষণের যেটা আসল কজ, সেটাকেই সেটা হারিয়ে দেবে। এটা কিন্তু সুপ্রিম কোর্টও এই একই অর্ডার দিয়েছে। এবং এই যে নয়া আপার কাস্ট এসটিদের মধ্যে দেখেন, ভারতের কাস্ট সিস্টেম এত ভয়ঙ্কর যে যে কোনো দলিত শ্রেণীতে গেলেও আপনি দেখবেন যে তার মধ্যে উচ্চ দলিত, নিম্ন দলিত, মহাদলিত সবই রয়েছে। হ্যাঁ, আমার অভিষেক বাবু সৈকত বাবু দুজনের কাছে একটা প্রশ্ন। ব্যাপারটা হলো, আমি একটা কনজেকচারের কথা বলছি বা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলছি। ধরুন সৈকত বাবুর কথা মতো একটা নিম্নবর্ণের যারা সংরক্ষণের সুবিধা পাচ্ছে তাদের মধ্যে একটা ক্রিমি লেয়ার তৈরি হচ্ছে, যেটা উচ্চবর্ণের হেজিমনিকে আরো প্রতিষ্ঠা পেতে সাহায্য করছে, মানে আরো কনসলিডেট করছে। যদি এরকম সিচুয়েশন হয়, একটা কনজেকচার আমি বলছি, যে সংরক্ষণ পুরোপুরি অ্যাবলিশ করা হলো, যদি উচ্চবর্ণের হেজিমনিটা বাস্তব হয়, তাহলে সমস্ত রকম প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান থেকে বা সমস্ত রকম সামাজিক পার্টিসিপেশন থেকে দলিত, এসসি বা নবশূদ্র বা মতুয়া, এদের পার্টিসিপেশন পুরো উচ্চবর্ণ পুরোপুরি নীল করে দেবে। তখন যে প্রকৃত ভারতবর্ষে প্রকৃত সংখ্যাগুরু সম্প্রদায় যারা দলিত, মুসলিম এবং আরো যারা আছে, যারা সোকল্ড উচ্চ তাদের ইউনাইটেড হওয়ার যে প্রবণতা বা ইউনাইটেড হওয়ার সম্ভাবনা এবং প্রকৃত ক্ষমতা কায়েম করার সম্ভাবনাটা কি বেড়ে যাবে? সেটাই কি আইডিয়াল সিচুয়েশন তৈরি করবে এরা ক্ষমতা দখল করার, এই যে বৃহৎ জনগোষ্ঠী? সৈকত থেকে শুরু করি। সৈকত।
শোনো, আমি একটা খুব ক্লিয়ারলি কথা বলি মিজানুর, যে মানে একটা সময় ছিল যে বহু জাতি কখনো হয়তো সে মানে উচ্চবর্ণ ছিল না, কিন্তু আলোক্রমে সুবিধা মতো সে হয়তো সে যে যুদ্ধ জিতে গেছে অথবা সে খুব ভালো যোদ্ধা নিজেকে প্রমাণ করেছে, তখন তাদেরকে রাজা, রাজপুত, ক্ষত্রিয় এসব বলে তাদের উচ্চবর্ণ বানিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রক্রিয়াটা এখনো চলে, এই প্রক্রিয়াটা এখনো চলছে। এইটা ভাবা খুব ভুল হবে যে মানে এটা ভাবা ভুল হবে যে এই সুযোগটা তোমাদের মানে এই সুযোগটা দেওয়া হবে, তারা একসঙ্গে সমস্ত দলিতদের অ্যাটাক করবে না। তারা দলিতদের মধ্যে একটা ক্রিমি লেয়ার সবসময় তৈরি করে সেটাকে নিজেদের অঙ্গ বানিয়ে নিয়ে তারপর ওই ক্রিমি লেয়ারটাকে দিয়ে অধিকাংশ দলিতদেরকে কন্ট্রোল করবে, এবং এটাই তারা করে এসছে। এটা মূলত মুসলমানদের ক্ষেত্রেও হবে। কিন্তু যে ইসলাম যেহেতু একটা আলাদা ধর্ম, খ্রিস্টানিটি আলাদা ধর্ম, ওটাকে করা একটু কঠিন হয়। আর হলো যে হিন্দু ধর্ম বলে ওই একই রকমের যে পুজোগুলো বলে, একই রকমের ঠাকুর দেবতা পুজো করে বলে এগুলো করা ইজি হয়ে যায়। কিন্তু ওটা কোনোদিনই হবে না যে তারা একেবারে এসসি বলে কাউকে মানে আউট করবে, এই সময় করবে না। এসসিদের মধ্যেই একদলকে উচ্চবর্ণ হিসেবে কনভার্ট করাবে, এবং সে প্রক্রিয়া চলছে। হ্যাঁ, অভিষেক, আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, মিজানুর বাবু যেটা ভাবছেন যে এমন একটা প্রেসার কুকার সিচুয়েশন তৈরি হবে যেখানে মুসলিম এবং দলিত ঐক্য সম্ভব, এটা ব্রাহ্মণিকাল হেজিমনি করতে দেবে না, কোনোভাবেই দেবে না। কারণ ব্রাহ্মণিকাল হেজিমনি যদি এতটা মানে এতটা ব্ল্যাক এন্ড হোয়াইটে ভাবতো না, তাহলে 3000 বছর ধরে টিকে থাকতো না। শাসন করতে, রাইট। এত ব্ল্যাক এন্ড হোয়াইটে ভাবে না। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ্যবাদ যুগে যুগে চেঞ্জ হয়। ব্রাহ্মণ্যবাদ নিজেকে পাল্টাতে জানে। এমনকি ব্রাহ্মণ্যবাদ নিজের সমালোচনা করেও দরকারে ব্রাহ্মণ্যবাদকে কি করে টিকিয়ে রাখতে হয় তার সেটা জানি। ভালো করে জানে। সুতরাং দলিত মুসলমান ঐক্য শুধু মানে হিন্দু হিসেবে এবং মুসলমান হিসেবে আলাদা থেকে হয়ে যাবে, এইটা বোধহয় একটু সুখ কল্পনা। কারণ নচেত পাকিস্তানে ভারতীয় পুলিশ ঠিক করতে পারতো, সেটা সে করেনি, এবং ভারত বলে কোন জায়গায় এক্সিস্ট হয়তো করতো না যদি দলিত মুসলমান মানে আজকে যেটা ইন্ডিয়া আমরা বলি সেটাই হয়তো থাকতোই না যদি দলিত মুসলমান ঐক্য হতো। কিন্তু দলিত মুসলমান ঐক্য ওই সৈকত বাবু যা বললেন, প্রথম কথা কিছু কিছু পূজা, কিছু কিছু রিচুয়াল, এবং সবচেয়ে বড় কথা তোমাকে উঁচু জাত হওয়ার সম্মান দিচ্ছি, যেটা একটা অদ্ভুত সাইকোলজি কাজ করে। কারণ প্রত্যেকটি জাতি দেখবেন তারা নিজেদের পৈতা ধারণ দিয়েই নিজেদের মুক্ত করতে চেয়েছে। তারা কিন্তু কেউ পৈতাকে চ্যালেঞ্জ করেনি। আমরা যদি আজ থেকে 100-150 বছর আগে এগিয়ে যাই, এবারে যে সমস্ত জায়গায় পিছিয়ে থাকা জনজাতি পৈতা ধারণ করে মুক্তির উপায় খোঁজে বা উঁচু সোশ্যাল মোবিলাইজেশনের উপায় খোঁজে, সেইখানে মুসলমানের সাথে তার ঐক্য হবে, এইটা মানে কল্পনা করা যেতে পারে, কিন্তু এত সহজে এটা হতে দেওয়া হবে না, এটা পরিষ্কার কথাই। এবং যার ফলে মানে একমাত্র ভারতীয় সংবিধানকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করতে যদি না পারা যায়, তাহলে সেটা এই আজকের প্রেজেন্ট সিচুয়েশনে আমি অন্তত এরকম কোনো আশা দেখি না যে সেটা হবে। এইটুকুই। আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আমি একবার শেষ করার আগে সৈকত এবং অভিষেক দুজনের কাছে যেতে চাই। আচ্ছা, সৈকতকে দিয়ে শুরু করছি। সৈকত, আজকে যে আলোচনাটা হলো, যদিও এই পরিসরের মধ্যে সামগ্রিক বিষয়টা নিয়ে আমরা শুধুমাত্র ছুটে পারলাম, হয়তো অনেক কিছু বাদ পড়ে গেল। জাতিবাদ, জাতিভেদ এবং এই হিন্দুত্ববাদ, এর ভেতর যে দ্বন্দ্ব বা এই লড়াই যে চলছে, এটা নিয়ে তোমার খুব সংক্ষেপে একটা সারাংশ করে যদি আমরা বলতে বলি, যে তোমার কি মনে হচ্ছে যে এটা কোন অবস্থায় রয়েছে এবং আগামীতে তুমি কোন জায়গায় দেখতে পাচ্ছ এই লড়াইটা? দেখুন, আমি খুব মানে আমার যেটা মনে হয় যে সেটা হলো যে কাস্ট লেবার বলতে আমরা যেটাকে বলি, সেটা মোটামুটি ভাবে যে ওয়েজ লেবারকে ছাপিয়ে যাবে এরকম কিছু হবে না। অর্থাৎ কিনা যে ক্যাপিটালিজমটা সবসময় যে টিকে থাকবে, মানে এই রকমের যে স্ট্রাকচারে। হ্যাঁ, এবার এই যে গুজরাটি মারওয়াড়ি ক্যাপিটাল, যার হাতে গোটা যে ভারত সাম্রাজ্যটা,
এরা এবার এই জিনিসটাকে যে শেপ করবে এমন ভাবে যাতে কিনা যে তারা দীর্ঘদিন ধরে কিনা যে টিকে থাকতে পারে, এবং হিন্দুত্ববাদ যে আইডেন্টিটিটা যার ওপর বেস করে অনেকটা ভারত নামক যে সাম্রাজ্যটা টিকে আছে, এই আইডেন্টিটিটাকে যেভাবে হোক তারা কিনা যে টিকিয়ে রাখার চেষ্টা করে যাবে। এবং এটার যে প্রেক্ষাপটে সেখানে কাস্ট লেবার থাকবে না, কিন্তু ওই যে তথাকথিত উঁচু নিচু এই জিনিসটা মানে হয়তো এইভাবে নয় যে একজন হয়তো যে পলিটি কেবলমাত্র জমাদার হবে, সেটা নাও হতে পারে, হতেই পারে যে কর্পোরেশনে যে মানে যে কিনা এমন একটা চাকরি করবে যাকে হয়তো মানে হলো গিয়ে যে স্ক্যাভেঞ্জিং এর কাজ করতে হয়, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যে ময়লা পরিষ্কার করতে হয়, কিন্তু কর্পোরেশনের যে ওর চাকরিটা অত্যন্ত মানে যে হাই পেইড চাকরি, তাহলে দেখা যাবে উচ্চবর্ণরাও এখন সেই চাকরি নেবে। তো সুতরাং আগের ফর্মে কাস্ট লেবারটা থাকবে না, মানে যেটা থাকবে সেটা হলো ওয়েজ লেবারই। কিন্তু ওমার হলো যে এই জায়গাগুলো অর্থাৎ মানুষকে কন্ট্রোল করতে এবং হিন্দু আইডেন্টিটিটাকে টিকিয়ে রাখতে এই রকমের যে গেম, অর্থাৎ কখনো কাউকে সংরক্ষণ দেওয়া, কাউকে ওপরে তোলা, তারপর হলো গিয়ে যে মুসলিম এবং খ্রিস্টান আদিবাসী এসব যে শত্রু তৈরি করা, অথবা বাঙালি বলে কোনো শত্রু তৈরি করা, বাংলাদেশি বলে শত্রু তৈরি করা, এই প্রক্রিয়াগুলো চলবে। এবার মানে এটা মূলত একটা কন্ট্রোলিং এজেন্সি হয়ে গেছে। অভিষেক, জাস্ট শেষ করার আগে একটা সামারাইজ করি। একদমই যে একটা করে আদার কিন্তু এই হেজিমনি খুঁজে বার করবে, সেই আদারটা যে করে হোক। ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে বড় আদার বাঙালি মুসলমান, যে কারণে বাঙালি মুসলমান এবং বাংলাদেশি ট্যাক্স দিয়ে চলছে, এটা দিয়ে কিছুদিন চলবে। তারপরে সেই আদারকে সে কখনো রোহিঙ্গা নাম দিবে, কখনো কাশ্মীরি নাম দিবে, কিন্তু এই আদারটা যতদিন অব্দি সে খুঁজে বার করতে পারছে ততদিন টিকে থাকবে। মানে ভারতীয় গণতন্ত্র বলতে আমরা যা বুঝি, যেটা যদিও কতটা গণতন্ত্র তা নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু এই গণতন্ত্র টিকে থাকে একটা সবসময় আদার খোঁজার মাধ্যমে। এই আদারটা কিন্তু ব্রাহ্মণ্যবাদ কখনো ছাড়বে না, এই আদারটাকে কিন্তু তারা সবসময় বার করবে, দরকারে কনস্ট্রাক্ট করবে, এবং তার বিরুদ্ধে একটা কাল্পনিক লড়াই, কাল্পনিক জায়গা চলতেই থাকবে। যার ফলে আমি কিন্তু খুব পজিটিভ কোনো কিছু দেখি না আগামী 1 শতাব্দীর মধ্যে যে ভারতীয় গণতন্ত্র হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। এইটুকুই যে আদার খোঁজার রাজনীতি চলতেই থাকবে, এবং এই আদার খোঁজার হ্যাঁ, এবং এইটাই সম্ভবত ভারতীয় গণতন্ত্র এবং ভারত নামক স্টেটকে টিকিয়ে রাখার একমাত্র রাজনৈতিক স্ট্র্যাটেজি। ঠিক, আমাদের আলোচনার একদম তো শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের দুজন অতিথিকে এবং আরেকজন অতিথি আমাদের আগে আমাদের এই মুহূর্তে উপস্থিত নন, উনি আগে চলে গেলেন। তিনজনকেই এবং আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের অংশগ্রহণের জন্য এবং আলোচনার জন্য। আমাদের যদিও আশাবাদী হতেই হবে যে কোনো লড়াই, যে কোনো দ্বন্দ্ব এবং সেটা আলোচনা এবং নিশ্চয়ই বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা কোনো একটা পথ খুঁজে পাবো। অন্বেষণ এই ইউটিউব চ্যানেলে আমরা এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বর্তমান এবং বিভিন্ন সমাজের সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে আমরা যে আলোচনাগুলো করি, আপনারা প্লিজ আপনাদের মন্তব্য করে আমাদের ভিডিওর সঙ্গে যে মন্তব্য অংশটা রয়েছে কি সব কমেন্ট সেকশনে কি আপনারা কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন, আমাদের অনুষ্ঠানটাকে আরো সুন্দর এবং ভালো করার জন্য উৎসাহিত করুন। এবং যারা এখন অব্দি অন্বেষা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করুন। আজকে আমরা এখানেই শেষ করছি, কিন্তু আগামী আবার আমরা সামনে আসছি আমাদের নতুন কোনো এপিসোড নিয়ে। দুজন অতিথিকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।